হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কলম প্রহর। আমাদের ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসের কম্প্রিহেন্সিভ কোর্সের সেকেন্ড চ্যাপ্টার মনিটারি পলিসি নিয়ে আমি গৌরবদে চলে এসেছি তোমাদের সাথে। তো চলো শুরু করা যাক। আমরা প্রায়ই দেখি দেশে মূল্যবৃদ্ধি ঘটছে, কিছুদিন সেই মূল্যবৃদ্ধি স্থির থাকছে, আবার তারপর সেটা কমে যাচ্ছে। তো এই সমস্ত কিছুর পিছনে আসল কারণ কি সেটা হয়তো আমরা অনেক সময় ভেবে দেখিনি। তো সেইগুলো কি কারণে হয় সেই সমস্ত নিয়ে যদি আমরা ডিটেলসে জানতে চাই, তাহলে আমাদেরকে মনিটারি পলিসি সম্পর্কে কিন্তু জানতে হবে। তাহলে আমরা জেনে নেব ফার্স্টে মনিটারি পলিসি কী। তো এখানে দেখো কি বলা হয়েছে, মনিটারি পলিসি হলো দেশের একটি আর্থিক ব্যবস্থা যার সাহায্যে মানি সাপ্লাইকে কন্ট্রোল করা হয়। তাহলে দেশের আর্থিক ব্যবস্থার মধ্যে যে মানি সাপ্লাই হয় সেটাকে যার মাধ্যমে কন্ট্রোল করা হয় সেই পলিসিটাকেই আমরা মনিটারি পলিসি বলবো। তাহলে এই মনিটারি পলিসিটাকে কে রেগুলেট করে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই মনিটারি পলিসিটাকে কিন্তু রেগুলেট করে। তো মনিটারি পলিসির মাধ্যমে যে ভারতে টাকা পয়সার সাপ্লাইকে কন্ট্রোল করা হয়, সেই মনিটারি পলিসির মাধ্যমে ভারতের যে টাকা পয়সা সাপ্লাইকে কন্ট্রোল করা হয় সেই মনিটারি পলিসি কিন্তু কিছু টুলস নিয়ে তৈরি হয়েছে। সেই টুলসগুলো সম্পর্কে এবার আমরা জেনে নেব। তো এই টুলসগুলোকে মেনলি দুটো পার্টে ভাগ করা হয়। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ এবং সেকেন্ড হচ্ছে কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ মানে কি বোঝায়? কোয়ান্টিটেটিভ থেকে আমরা চলে পেয়ে যাচ্ছি একটা ওয়ার্ড কোয়ান্টিটি, অর্থাৎ যখন কিছু একটা অ্যামাউন্ট, যখন কিছু একটা পরিমাণ, যখন কিছু একটা সংখ্যা বোঝায় তখন আমরা সেটাকে কোয়ান্টিটেটিভ বলবো। আর কোয়ালিটেটিভ মানে যখন গুণগত মান বোঝানোর কথা আসছে, যখন কোয়ালিটি চলে আসছে তখন সেটাকে আমরা কোয়ালিটেটিভ বলবো। তো এই কোয়ান্টিটেটিভটাকে আবার দুটো পার্টে ভাগ করা হয়েছে। এক হচ্ছে ডিরেক্ট, দুই হচ্ছে ইনডিরেক্ট। ডিরেক্টের মধ্যে আমরা আবার পাচ্ছি সিআরআর এবং সেকেন্ড ওয়ান ইজ এসএলআর। ইনডিরেক্টের মধ্যে আমরা পাচ্ছি রেপো রেট, রিভার্স রেপো রেট, ব্যাঙ্ক রেট, এমএসএফ, ওএমও, এমএসএস। ঠিক একইভাবে আবার কোয়ালিটেটিভ টুলগুলোকে তিনটে পার্টে ভাগ করা হয়েছে। সেগুলো কি কি? মার্জিন রিকোয়ারমেন্ট, ক্রেডিট রেশনিং এবং মরাল সুয়েশন। তো এইগুলো সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। তো পরপর কি স্লাইড রয়েছে সেগুলো আমরা দেখে নিচ্ছি, তাহলে এইগুলোকে অ্যাকচুয়ালি কী বলা হচ্ছে বা কেন এগুলো রয়েছে বা এগুলো কী কাজ করছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। তো চলো যাওয়া যাক। তো মনিটারি পলিসির টুলসগুলো সম্পর্কে জানতে গেলে আমাদেরকে ফার্স্ট যেই জিনিসটা একটু জানতে হবে সেটা হচ্ছে এনডিটিএল, অর্থাৎ যার ফুল ফর্ম হলো নেট ডিম্যান্ড টাইম লায়াবিলিটিস। তো এই এনডিটিএল অ্যাকচুয়ালি কী, চলো সেটা আমরা দেখে নিই। এখানে যেরকম আমরা দেখতে পাচ্ছি ব্যাংকের টোটাল ডিপোজিটকে বলা হয় এনডিটিএল, অর্থাৎ ব্যাংকে কারা কারা টাকা জমা রাখে। পাবলিকরা টাকা জমা রাখে, এছাড়াও পাবলিক ছাড়া যে বড় বড় কর্পোরেট সংস্থা রয়েছে, অর্গানাইজেশন রয়েছে, তারাও কিন্তু এই ব্যাংকে টাকা জমা রাখে। তো টাকা কীরকমভাবে জমা রাখা হয়? ডিম্যান্ড ডিপোজিটও হয় প্লাস টার্ম ডিপোজিটও হয়। ডিম্যান্ড ডিপোজিট বলতে কী বোঝানো হচ্ছে? অর্থাৎ আমার একটা সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, আমি সেখানে আজকে 50,000 টাকা রাখলাম, ডিপোজিট করলাম। আমার যদি কালকে সেখান থেকে 20,000 টাকা দরকার পড়ে, তাহলে আমি ব্যাংকে গিয়ে হোক বা এটিএম থেকে হোক আমি সেই 20,000 টাকা উইথড্র করে নিতে পারবো। অর্থাৎ আমার ডিম্যান্ড ওয়াইজ যখন আমি টাকা তুলে নিতে পারবো তখন সেটাকে আমরা ডিম্যান্ড ডিপোজিট বলবো। এই সম্পর্কে আরও ডিটেলসে এর আগে একটি ভিডিওতে দেওয়া রয়েছে সমস্ত তথ্য। তো সেই ভিডিওটি দেখতে গেলে তোমরা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। আর টার্ম ডিপোজিট আমরা কাকে বলবো? সংক্ষেপে আমি বলে দিচ্ছি, যখন কোনো অ্যামাউন্ট একটা ফিক্সড করা হয় কিছু একটা টার্মের জন্য, কিছু একটা সময়ের জন্য, তখন তাকে আমরা টার্ম ডিপোজিট বলবো। তাহলে এই যে ডিম্যান্ড এবং টার্ম ডিপোজিট প্রত্যেকটা ব্যাংকে রাখা হচ্ছে, এই জিনিসটাকেই কিন্তু এনডিটিএল বলা হবে। তো চলো এবার আমরা জেনে নিই প্রথম টুল ক্যাশ রিজার্ভ রেশিও অর্থাৎ সিআরআর সম্পর্কে। তো এখানে দেখো কি বলা হয়েছে, এনডিটিএলের কিছু পার্সেন্ট প্রতিদিন প্রতিটি ব্যাংকে আরবিআইয়ের কাছে জমা রাখতে হয়। এই সিস্টেমটিকে সিআরআর বলা হয়। অর্থাৎ এখানে কি বোঝাতে চাইছে? যে পাবলিক এবং কর্পোরেট অর্গানাইজেশনস ব্যাংকের কাছে টাকা জমা রাখছে, সেটাকে আমরা কি বলছি? এনডিটিএল। তো প্রত্যেক দিন প্রতিটা ব্যাংককে এই এনডিটিএলের কিছু একটা পার্সেন্টেজ আরবিআইয়ের কাছে ডিপোজিট করতে হয়। তো এই যে সিস্টেমটা সেটাকে আমরা সিআরআর বলবো। এবার এটা কত পার্সেন্ট? এটা কিন্তু প্রত্যেক 2 মাস অন্তর অন্তর চেঞ্জ হতে থাকে। তো সেই হিসেবে এখন এর পরিমাণ রয়েছে
3%, মানে এই এনডিটিএলের 3% টাকা কিন্তু প্রত্যেক দিন প্রতিটি ব্যাংকে আরবিআইয়ের কাছে জমা রাখতে হবে। আর এই সিআরআর ক্যান অনলি বি ডিপোজিটেড অ্যাজ ক্যাশ, মানে শুধু ক্যাশ টাকা হিসেবেই কিন্তু আরবিআইয়ের কাছে জমা রাখতে হবে। নো ইন্টারেস্ট অন সিআরআর। এই যে ব্যাংকগুলো সিআরআর রাখছে রিজার্ভ ব্যাংকের কাছে, এর অ্যাগেনস্টে কিন্তু রিজার্ভ ব্যাংক কোনো ইন্টারেস্ট ব্যাংককে পে করবে না। সিআরআর ক্যালকুলেট হবে সেকেন্ড লাস্ট ফ্রাইডের এনডিটিএলের উপর ডিপেন্ড করে। সেকেন্ড লাস্ট ফ্রাইডের এনডিটিএলের উপর ডিপেন্ড করে হবে মানে, সাপোজ আজকে বৃহস্পতিবার কোনো একটি ব্যাংককে 3% অফ এনডিটিএল আরবিআইয়ের কাছে ডিপোজিট করতে হবে, তাহলে 3% অফ হুইচ এনডিটিএল, কোন দিনের এনডিটিএলকে ধরা হবে? এটা ধরা হবে এই বৃহস্পতিবারের আগের যে শুক্রবার ছিল সেই দিনের যে এনডিটিএলটা ছিল, সেই এনডিটিএলের 3% কিন্তু আরবিআইয়ের কাছে এই ব্যাংককে জমা রাখতে হবে। আর এই আরবিআই অ্যাক্ট 1934 ওপর ভিত্তি করে কিন্তু এই সিআরআরকে ইন্ট্রোডিউস করা হয়েছিল, অর্থাৎ এটা আরবিআই অ্যাক্টের উপর ডিপেন্ড করে কিন্তু এটাকে আনা হয়েছিল এবং সেটি এখনও চলছে। তো এবার আমরা দেখে নেব এসএলআর কী জিনিস। এসএলআরের ফুল ফর্ম হলো স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। আমরা যেরকম দেখলাম সিআরআরের ক্ষেত্রে প্রত্যেকটি ব্যাংককে আরবিআইয়ের কাছে টাকা জমা রাখতে হয় রোজ, ঠিক সেরকমভাবে এনডিএলের কিছু একটা পার্সেন্টেজ প্রতিদিন প্রতিটি ব্যাংকে নিজের কাছেও জমা রাখতে হয়। এই সিস্টেমটিকেই বলা হয় হচ্ছে এসএলআর। আর এই এসএলআরকে আনা হয়েছিল 1950 সালের ব্যাংকিং রেগুলেশন অ্যাক্টের ওপর ভিত্তি করে। তাহলে ঠিক যেরকম সিআরআর 2 মাস পর পর চেঞ্জ হতে থাকে রেট, এসএলআরেরও কিন্তু বাই মান্থলি রেট চেঞ্জ হতে থাকে। আর এখন এই এসএলআরের রেট হচ্ছে 18%। অর্থাৎ যদি আমরা ছবিটা দেখি, পাবলিক বা বিভিন্ন কর্পোরেট সেক্টর যে ডিপোজিট করছে ব্যাংকে, সেই ডিপোজিটের 18% রোজ ব্যাংককে নিজের কাছেই কিন্তু জমা রাখতে হয়। এই সিস্টেমটিকেই আমরা এসএলআর বলবো। এসএলআর ক্যান বি ডিপোজিটেড অ্যাজ ক্যাশ, গোল্ড অর গভর্নমেন্ট সিকিউরিটিজ অলসো, মানে ক্যাশ হিসেবেও আমি ডিপোজিট রাখতে পারবো, সেই ভ্যালুয়েশনের আমি সোনাও ডিপোজিট করতে পারি, অথবা গভর্নমেন্ট সিকিউরিটিজ কিন্তু আমরা সেখানে রাখতে পারি। তো নেক্সট পয়েন্ট আমরা দেখে নিই কী আছে, স্কোপ অফ আর্নিং ইন্টারেস্ট অন এসএলআর থ্রু গভর্নমেন্ট সিকিউরিটিজ। অর্থাৎ যেটা সিআরআরে আমরা দেখেছিলাম যে সেই টাকার অ্যাগেনস্টে কোনো ইন্টারেস্ট কিন্তু আর্ন করতে পারে না ব্যাংকরা, কিন্তু এসএলআরে কিন্তু ইন্টারেস্ট আর্ন করা যায়, এবং সেটা কিসের মাধ্যমে যায়? গভর্নমেন্ট সিকিউরিটিজের মাধ্যমে। অর্থাৎ এই ফার্স্ট পয়েন্টে আমরা যেরকম দেখলাম যে এসএলআর টাকা হিসেবে বা গোল্ড হিসেবে বা গভর্নমেন্ট সিকিউরিটিজ হিসেবে যেটা ডিপোজিট রাখা যায়, সেই গভর্নমেন্ট সিকিউরিটিজ থেকে কিন্তু ব্যাংকগুলো ইন্টারেস্ট আর্ন করতে পারে। অর্থাৎ যেই অ্যামাউন্টের এসএলআর রাখা উচিত, সেই অ্যামাউন্টের যদি গভর্নমেন্ট সিকিউরিটিজ রেখে দেয় এবং সেই টাকাটাকে যদি কোনো জায়গায় খাটিয়ে ব্যাংক খাটায়, তাহলে সেখান থেকে কিন্তু কিছু ইন্টারেস্ট ব্যাংক পেয়ে যাবে। তো এই একটা সুবিধা কিন্তু এসএলআরে রয়েছে। নেক্সট বলছে এসএলআর ইজ ক্যালকুলেটেড অন দ্য এনডিটিএল অফ সেকেন্ড লাস্ট ফ্রাইডে। অর্থাৎ সিআরআরে যেরকম বলেছিলাম ঠিক একইভাবে সেকেন্ড লাস্ট ফ্রাইডের উপর কিন্তু এসএলআর ক্যালকুলেট করা হয়, এবং এসএলআর অ্যামাউন্ট ক্যান নট বি ইউজ টু গিভ লোন। অর্থাৎ যেই টাকাটা নিজেদের ভাণ্ডারে সঞ্চিত রাখছে ব্যাংক, কিন্তু সেই টাকাটা ইউজ করে কখনোই লোন দিতে পারবে না। অ্যাকচুয়ালি সিআরআর আর এসএলআর যে টাকাটা জমানো হচ্ছে সিআরআর আর এসএলআরের মাধ্যমে, এই টাকাটা কেন জমানো হয়? এটা যেরকম মানি সাপ্লাইয়ের ওপর এফেক্ট করছে, তার সাথে সাথে ব্যাংকের আর্থিক পরিকাঠামোগুলো যাতে অত তাড়াতাড়ি ভেঙে না পড়ে, তার জন্য কিন্তু এই সিআরআর আর এসএলআরকে রাখা। কিভাবে মানি সাপ্লাইতে সাহায্য করছে সেটা আমরা পরের স্লাইডে দেখে নেব। তো দেখা যাক এখানে আর নেক্সট কী বলছে। বলছে পেনাল্টি অন সিআরআর অ্যান্ড এসএলআর। অর্থাৎ সিআরআর আর এসএলআরের যদি ঠিকঠাকভাবে তারা মেনটেন করতে না পারে যেগুলো রেশিও রয়েছে, তাহলে কি পেনাল্টি থাকবে? ফার্স্ট বলেছে ব্যাংক রেট প্লাস 3% অন শর্টফল ফর সিঙ্গেল ডে ডিফল্ট। ব্যাংক রেট কি সেটা আমরা পরে জেনে নেব। তো আপাতত আমরা জেনে নিই পেনাল্টিটা কীভাবে ক্যালকুলেট হয়। ব্যাংক রেট যেটা আছে সেটা তো থাকবেই, তার সাথে 3% অন শর্টফল ফর সিঙ্গেল ডে ডিফল্ট। অর্থাৎ যেই অ্যামাউন্টটা শর্টফল হলো সেই অ্যামাউন্টটার 3% কিন্তু দিতে হবে তাকে। এটা যদি সিঙ্গেল ডের ক্ষেত্রে তার ডিফল্ট হয় তার জন্য, আর যদি কন্টিনিউয়াস ডের ডিফল্ট হতে থাকে তাহলে ব্যাংক রেট প্লাস এটা 3%-এর জায়গায় হয়ে যাবে 5%। অর্থাৎ নেক্সট ডে থেকে কিন্তু 5% করে ক্যালকুলেট হতে থাকবে। এবার আমরা দেখে নেব যে সিআরআর আর এসএলআর কী করে ইকোনমির মানি সাপ্লাইয়ে হেল্প করছে। তো এখানে অবস্থাটা দুটো কন্ডিশনের মাধ্যমে বোঝানো হয়েছে। তো এবার আমরা দেখে নিই। এখানে এনডিটিএল যেটা ধরা হয়েছে সেটা আমরা 100 কোটি করে এনডিটিএল ধরে নিয়েছি। অর্থাৎ এনডিটিএল যদি 100 কোটি থাকে, তাহলে সিআরআর পার্সেন্টেজ যদি 3% হয়, তাহলে প্রত্যেকটি ব্যাংককে ডেইলি বেসিস 3 কোটি টাকা করে কিন্তু আরবিআইয়ের কাছে জমা রাখতে হবে।
এসএলআর যদি 18% হয় তাহলে নিজের কাছে ওকে 18 কোটি টাকা জমা রাখতে হবে। তাহলে 18 + 3 টোটাল তাকে সেভ করতে হচ্ছে কত? 21 কোটি টাকা। তাহলে 100 কোটির মধ্যে যদি 21 কোটি টাকা তাকে সেভ করতে হয় তাহলে তার কাছে আর অ্যাভেলেবেল থাকছে 79 crore, অর্থাৎ এই টাকাটা সে লোন হিসেবে মার্কেটে ছাড়তে পারে। তাহলে এই সময় ইন্টারেস্ট রেট লো আছে, কারণ তার কাছে অনেক বেশি টাকা আছে। তো ইন্টারেস্ট যদি লো থাকে তাহলে মানুষ লোন বেশি নেবে, লোন যদি মানুষ বেশি নেয় তাহলে মার্কেটে মানি সাপ্লাই হাই থাকবে, মানি সাপ্লাই যদি বেশি থাকে মার্কেটে ডিম্যান্ড বেশি থাকবে, ডিম্যান্ড যদি বেশি থাকে অর্থাৎ কেনা বেচা সমস্ত কিছু যদি বেশি পরিমাণে হয় তাহলে স্বাভাবিকভাবেই গ্রোথ যেটা রয়েছে সেটাও আস্তে আস্তে মানে গ্রোথ যেটা রয়েছে সেটাও তাহলে আমার বেশি হবে, হাই থাকবে। ঠিক একইভাবে যদি এবার আমি কন্ডিশন 2 এর দিকে খেয়াল রাখি তাহলে সিআরআর যদি 6% হয় তার মানে 6 কোটি টাকা তাকে আরবিআই এর কাছে সেভ করতে হচ্ছে। এসএলআর যদি 24% হয় মানে 24 কোটি টাকা দিতে হচ্ছে নিজের ফান্ডে, অর্থাৎ সে টোটাল রিজার্ভ রাখছে 30 কোটি টাকা। অর্থাৎ আগের তুলনায় তাকে বেশি রিজার্ভ করতে হচ্ছে। আগে তার কাছে যেটা 79 কোটি টাকা লোন দেওয়ার ছিল এখন সেটা কমে গিয়ে দাঁড়ালো 70 কোটি টাকা। অর্থাৎ যখনই ব্যাংকের কাছে টাকা কম থাকবে মার্কেটে ছাড়ার জন্য তখন কিন্তু নিজের প্রফিটটাকে বজায় রাখার জন্য বা বেশি প্রফিট করার জন্য স্বাভাবিকভাবেই ব্যাংক ইন্টারেস্ট রেট কিন্তু বাড়িয়ে দেবে। ব্যাংক যখনই ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেবে তখনই কিন্তু মানুষ কম লোন নেবে, অর্থাৎ লোন কম নেওয়া মানে মানি সাপ্লাই মার্কেটে কমে যাবে, মানি সাপ্লাই কমে যাবে মানে ডিম্যান্ডও কমে যাবে, আর ডিম্যান্ড কমে যাবে অর্থাৎ কেনাবেচা কমে যাবে মানে দেশের গ্রোথও কিন্তু লো হয়ে যাবে। তো আমরা এতক্ষণ যে সিআরআর এবং এসএলআর সম্পর্কে জানলাম তো সেটা ছিল হচ্ছে ডিরেক্ট কোয়ান্টিটেটিভ টুলস। এবার আমরা স্টার্ট করছি ইনডিরেক্ট কোয়ান্টিটেটিভ টুলস। তার মধ্যে ফার্স্ট আমার রয়েছে রেপো রেট অর্থাৎ রিপারচেস অপশন। তো এই রেপো রেটটা কি সেটা জানার আগে আমি একটা জিনিস ছোট্ট ব্যাপার জেনে নেব, সেটা হচ্ছে এলএএফ অর্থাৎ লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি। অর্থাৎ যখন কারো কোনো টাকা পয়সার দরকার পড়ে তখন একে অপরের কাছ থেকে টাকা পয়সা নিয়ে বা দিয়ে যে অ্যাডজাস্টমেন্টটা করছে সেটাকেই এলএএফ অর্থাৎ লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি বলা হয়। যেরকম আমাদের কখনো দরকার পড়লে আমরা একে অন্যের কাছ থেকে কিছু টাকা পয়সা ধার নিই বা অন্যকে ধার দিই, ঠিক সেরকমভাবেই কিন্তু ব্যাংকের মধ্যে ব্যাংক এবং রিজার্ভ ব্যাংকের মধ্যে কিন্তু জিনিসগুলো হয়। তো সেটা সম্পর্কেই আমরা জেনে নেব। তো এই রেপো রেট এবং রিভার্স রেপো রেট কিন্তু এই এলএএফ এরই পার্ট অর্থাৎ লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটিরই এক একটা পার্ট। তো হোয়াট ইজ রেপো রেট? দ্য রেট অ্যাট হুইচ Indian scheduled commercial banks borrows from RBI that will be called as repo rate। অর্থাৎ যে ইন্টারেস্টের অ্যাগেনস্টে ইন্ডিয়ান শিডিউল্ড কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর টাকা দরকার পড়লে আরবিআইয়ের কাছ থেকে ধার নেয় সেই ইন্টারেস্ট রেটটাকে বলা হবে রেপো রেট। অর্থাৎ যদি কোনো একটা ব্যাংকের 20 কোটি টাকা দরকার পড়ে তখন সেই ব্যাংকটা কী করবে? আরবিআইয়ের কাছে চাবে। তো সাপোজ এখন যদি 4% আমার রেপো রেট থাকে তাহলে সেই 4% ইন্টারেস্টে আরবিআই 20 কোটি টাকা ব্যাংককে ধার দেবে। তার অ্যাগেনস্টে কিন্তু ব্যাংক আরবিআইয়ের কাছে কিছু গভর্নমেন্ট সিকিউরিটিজ রাখবে। ক্লিয়ার হলো? আমি আবার বলছি, কোনো ব্যাংকের যদি 20 কোটি টাকা দরকার পড়ে তাহলে সেই ব্যাংক আরবিআইয়ের কাছে 20 কোটি টাকার গভর্নমেন্ট সিকিউরিটিজ রাখবে, তার অ্যাগেনস্টে আরবিআই 20 কোটি টাকা ব্যাংককে দেবে এবং এই 20 কোটি টাকা যে ইন্টারেস্ট রেটে অর্থাৎ এই যে 4% ইন্টারেস্ট রেটে যে ধার দিচ্ছে এই 4% ইন্টারেস্ট রেটটাকেই বলা হবে রেপো রেট। এবং এটা যে ফিক্সড 4% থাকবে তারও কোনো মানে নেই, বাই মান্থলি এটা চেঞ্জ হতে থাকে। এখন এটা 4% আছে, 2 মাস পরে এটা 4.25% হতে পারে বা 3.75%ও কিন্তু হতে পারে। তো এই সম্পর্কে আরও কিছু তথ্য আমরা জেনে নিই। অ্যামাউন্ট ক্যান জেনারেলি বি বরোড ফর এ ডিউরেশন অফ 1 to 14 days, though there is no restriction on maximum period। অর্থাৎ রেপো রেটের মাধ্যমে মেইনলি 1 থেকে 14 দিনের জন্য কিন্তু টাকাটা ধার নেওয়া হয়, যদিও বা সেখানে কোনো ম্যাক্সিমাম পিরিয়ড কোনো লিমিটেশন নেই। কেউ যদি মনে করে 90 দিন বা 100 দিনের জন্য ধার নেবে তাহলেও কিন্তু নিতে পারে। যখন 1 রাতের জন্য ধার নেওয়া হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে রেপো, আর যখন 7 থেকে 14 দিনের জন্য ধার নেওয়া হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে টার্ম রেপো। তো জেনারেলি রেপো রেটের মাধ্যমে 1 থেকে 14 দিনের জন্যই বেশিরভাগ ক্ষেত্রে ধার নেওয়া হয়ে থাকে।
কারণ ব্যাংক যে রিজার্ভ ব্যাংকের থেকে টাকাগুলো ধার করবে সেগুলো নিশ্চয়ই কোনো 100 টাকা 200 টাকা বা 5-10 হাজার টাকা না, সেগুলো কোটিতে কোটিতে হাজার হাজার কোটিতে টাকা থাকে। তো কোটি টাকার ক্ষেত্রে 4% ইন্টারেস্ট মানে অনেক। তো ইন্টারেস্টও যদি এরকমভাবে রিজার্ভ ব্যাংকে দিতে থাকে তাহলে তাদের প্রফিট অনেক কমে যাবে। তার জন্য মেইনলি কী হয়, 1 থেকে 14 দিনের জন্যই কিন্তু আরবিআইয়ের থেকে রিজার্ভ ব্যাংকের থেকে ব্যাংকরা টাকা ধার নেয়। সেকেন্ড পয়েন্ট বলছে ইন্টারেস্ট উইল বি পেইড বাই ব্যাংক টু আরবিআই কারেন্ট রেট 4%, অর্থাৎ যেটা দিয়ে আমি বোঝাচ্ছিলাম যে এখন রেট কিন্তু 4% রয়েছে, আর এই 4% ইন্টারেস্ট রেটে কিন্তু আরবিআই এর থেকে ব্যাংককে টাকা ধার নিতে হবে। থার্ড পয়েন্ট বলছে ইফ ব্যাংকস ফেইল টু রিপে দ্য অ্যামাউন্ট আরবিআই ক্যান সেল দ্য গভর্নমেন্ট সিকিউরিটিজ ইন ওপেন মার্কেট, অর্থাৎ কোনো ব্যাংক যদি সেই টাকা রিপে করতে আরবিআইকে টাইম মতো রিপে করতে না পারে, তাহলে ব্যাংক যে গভর্নমেন্ট সিকিউরিটিসগুলো জমা রেখেছিল সেগুলো ওপেন মার্কেটে আরবিআই বিক্রি করে কিন্তু মার্কেট থেকে সেই টাকা তুলে নিতে পারে। এইটুকু এখতিয়ার আরবিআই এর আছে। এবার আমরা দেখে নেব রিভার্স রেপো রেট। রিভার্স রেপো রেটটা হচ্ছে অ্যাকচুয়ালি নাম দেখেই আমরা বুঝতে পারছি রেপো রেটের ঠিক উল্টো জিনিস। তো দেখে নিই আমরা এখানে কী বলতে চেয়েছে। দ্য রেট অ্যাট হুইচ আরবিআই বরোজ ফ্রম ইন্ডিয়ান শিডিউল্ড কমার্শিয়াল ব্যাংকস অর শিডিউল্ড কমার্শিয়াল ব্যাংকস ডিপোজিট দেয়ার এক্সেস ফান্ডস উইথ আরবিআই দ্যাট উইল বি কল্ড অ্যাজ রেপো রেট। অর্থাৎ আরবিআই এর যদি কখনো টাকার দরকার পড়ে তখন আরবিআই শিডিউল্ড কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে কিন্তু টাকা ধার নেয়, অথবা শিডিউল কমার্শিয়াল ব্যাংকের কাছে যদি এক্সেস কোনো টাকা থাকে, অর্থাৎ সিআরআর এসএলআর মেনটেন করলো, লোন দিল, তারপরেও তাদের কাছে কিছু টাকা আছে যেটা তারা আরবিআইয়ের কাছে ডিপোজিট করে রাখতে চায়, তখন এই দুটো কেসের অ্যাগেনস্টে শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলো আরবিআইয়ের কাছ থেকে যে ইন্টারেস্ট রেটটা পাবে সেটাকে আমরা বলবো রিভার্স রেপো রেট। অর্থাৎ আরবিআইয়ের 20 কোটি টাকা দরকার, বা ব্যাংক 20 কোটি টাকা এক্সট্রা যেটা রয়েছে সেটা আরবিআইয়ের কাছে ডিপোজিট রাখছে, তার অ্যাগেনস্টে আবার আরবিআই গভর্নমেন্ট সিকিউরিটিজ রাখছে ব্যাংকের কাছে। তো এই কেসে যেই ইন্টারেস্ট রেটটা আরবিআই গভর্নমেন্ট ব্যাংক, অর্থাৎ গভর্নমেন্ট ব্যাংক না, শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলোকে যে ইন্টারেস্ট রেটটা দেবে সেটাকে বলা হয় হচ্ছে রিভার্স রেপো রেট। এখন কারেন্ট রেট রয়েছে 3.35%, অর্থাৎ যেটা আমরা রেপো রেটের ক্ষেত্রে দেখলাম 4% রয়েছে, রিভার্স রেপো রেটের ক্ষেত্রে কিন্তু এখন কারেন্ট রেট 3.35%। তো এখানে কি কিছু ডিটেলস রয়েছে আমরা দেখে নেব। অ্যামাউন্ট ক্যান জেনারেলি বি বরোড ফর এ ডিউরেশন অফ 1 to 14 days। সেম ওভারনাইট রেপো, এক রাতের জন্য যদি নেওয়া হয় তাহলে সেটাকে আমরা রেপো বলবো, 7 থেকে 14 দিনের জন্য যদি নেওয়া হয় সেটাকে আমরা টার্ম রেপো বলবো। আর আরবিআইয়েরও কিন্তু যদি টাকার দরকার পড়ে তাহলে সেটা 1 থেকে 14 দিনের মধ্যেই চেষ্টা করে শিডিউল কমার্শিয়াল ব্যাংকে ফেরত দিয়ে দেওয়ার জন্য। সেম এখানেও কিন্তু কোনো ম্যাক্সিমাম পিরিয়ডের লিমিটেশন সেরকমভাবে নেই, অর্থাৎ কোনো ব্যাংক যদি মনে করে তাদের এক্সেস অ্যামাউন্টটা 30 দিনের জন্য বা 2 মাসের জন্য বা 6 মাসের জন্য আরবিআইয়ের কাছে ডিপোজিট রাখবে তাহলে কিন্তু সেটা তারা রাখতে পারে। ইন্টারেস্ট উইল বি পেইড বাই আরবিআই টু ব্যাংক, এই ক্ষেত্রে কিন্তু আরবিআই ব্যাংককে ইন্টারেস্ট দেবে, এবং এই কারেন্ট রিভার্স রেপো রেটের এখন কারেন্ট রেট রয়েছে 3.35%। তো এবার আমরা দেখে নেব যে এই রেপো রেট এবং রিভার্স রেপো রেট কীভাবে মানি সাপ্লাইতে হেল্প করছে। তো এখানেও সেম সিআরআর এসএলআরের মতো দুটো কন্ডিশন দিয়ে বোঝানো রয়েছে। তো আমি ধরে নিলাম এখন রেপো রেট রয়েছে কন্ডিশন 1-এর ক্ষেত্রে 4% এবং রিভার্স রেপো রেট রয়েছে 3.35%। অর্থাৎ যে টাকাটা আরবিআই থেকে ধার করছে শিডিউল কমার্শিয়াল ব্যাংক সেই ক্ষেত্রে তাকে তুলনামূলক কম ইন্টারেস্ট দিতে হচ্ছে, এবং যখন নিজের এক্সেস টাকা আরবিআইয়ের কাছে রাখছে তখন তুলনামূলক সে হয়তো বেশি ইন্টারেস্ট পাচ্ছে। তাহলে যদি ইন্টারেস্ট কম দেওয়া এবং নিজে ইন্টারেস্ট বেশি পাওয়া এরকম যদি সিচুয়েশান তৈরি হয় সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই ব্যাংক লো ইন্টারেস্টে টাকা খাটাতে পারবে। তো ব্যাংক যখনই লো ইন্টারেস্টে টাকা মার্কেটে অফার করবে তখনই মানি সাপ্লাই মার্কেটে বেড়ে যাবে, হাই হবে। মানি সাপ্লাই বেড়ে গেলে স্বাভাবিকভাবেই ডিম্যান্ড হাই হবে। ডিম্যান্ড যদি হাই হয় তাহলে আমাদের দেশের গ্রোথও হাই হবে। কন্ডিশন 2-এ যদি আমি দেখি, রেপো রেটটা বাড়িয়ে করে দেওয়া হলো আমার 4% থেকে 6%। অর্থাৎ ব্যাংক যদি আরবিআইয়ের কাছ থেকে টাকা ধার নেয় তাহলে বেশি ইন্টারেস্ট তাকে দিতে হচ্ছে। রিভার্স রেপো রেট কমে গিয়ে হয়ে গেল 3.35 থেকে 3.25, অর্থাৎ নিজের এক্সট্রা টাকা যদি আরবিআইয়ের কাছে রাখে বা আরবিআই যদি তাদের থেকে টাকা ধার নেয় সেই ক্ষেত্রে তাকে আরবিআই কম ইন্টারেস্ট দেবে। সেই ক্ষেত্রে কিন্তু একটা শিডিউল্ড কমার্শিয়াল ব্যাংক যখন মার্কেটে লোন ছাড়বে বা লোন অফার করবে তখন তাকে হাই ইন্টারেস্ট রেটে কিন্তু লোন অফার করতে হবে, যেহেতু সে বেশি ইন্টারেস্টে
আরবিআই থেকে টাকা ধার নিয়েছে, তাই নিজেও সে বেশি ইন্টারেস্টেই মার্কেটে টাকা ছাড়বে। তো ইন্টারেস্ট রেট যখনই হাই থাকবে মানুষ লোন কম নেবে, লোন কম নেবে অর্থাৎ মানি সাপ্লাইও মার্কেটে কমে যাবে, মানি সাপ্লাই মার্কেটে কমে যাবে অর্থাৎ ডিম্যান্ডও কমে যাবে, যেহেতু ডিম্যান্ড কমে যাবে সেহেতু গ্রোথও কিন্তু দেশের লো হবে। অর্থাৎ এইভাবেই কিন্তু রেপো রিভার্স রেপোও আমাদের দেশের ইকোনমি বৃদ্ধিতে বা ইকোনমির গ্রোথ কীরকম হবে না হবে সেইগুলোতে কিন্তু হেল্প করে। অর্থাৎ আমরা কি বুঝলাম, যে মার্কেটে কখন বেশি টাকা ছাড়তে হবে, মার্কেটে কখন কম টাকা ছাড়তে হবে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই মনিটারি পলিসির টুলগুলো দিয়ে মেনটেন করা হয়। তো বন্ধুরা, এটা ছিল মনিটারি পলিসির ডিটেইলড ভিডিওর পার্ট 1। কারণ একটা পার্টের মধ্যেই যদি আমি ভিডিওটা পুরো কমপ্লিট করতে চাইতাম তাহলে অনেকটা লেন্দি হয়ে যাবে। পার্ট 2 ভিডিও খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করা হবে। জানতে চাইলে দেখতে থাকো আমাদের চ্যানেল। থ্যাংক ইউ।